তো উপর থেকে আমরা মোটামুটি পালাইয়া নিচে চলে আসছি বুঝতে পারেন। যদি উইন্টারে আসেন মানে হাত মোজাটা ভুলেও বলবেন আর কাটবে মানে ফাটা হইবে না, আঙ্গুল আপনি ক্যামেরা ধরার মতো অ্যাবিলিটি থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সৈকত লাইফ ইন ইউরোপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আমাদের লাস্ট ব্লগটি নিয়ে। প্রাগের ঘোরাঘুরি আজকে আমাদের শেষ দিন বলতে পারেন। কালকে ইনশাআল্লাহ আমরা ব্যাক করবো জার্মানিতে আবার। আমাদের গন্তব্য আজকে পেট্রিন হিল এবং পেট্রিন টাওয়ার, আর বাকি সময়টুকু এদিক ওদিকে ঘোরাঘুরি করেই কাটাবো। সানডেতে মার্কেট এবং সব কিছুই আজকে খোলা থাকবে এখানে, তো আমরা একটু মার্কেটে ঘোরাঘুরি করবো শপিং করার জন্য। আর এর ফাঁকে যদি কোনো অদ্ভুত সুন্দর কোনো কিছু দেখতে পাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো সাথে থাকুন। তো স্টেশন থেকে নামার পরে হাতের বামে দেখবেন এই পাহাড়টা দেখা যাচ্ছে। তো পাহাড়ের উপরেই আপনার একটা কেবল কারের মতন আছে। কেবল কারটা না, ওইটা একটা ট্রামের মতনই, ইলেকট্রিক ট্রাম। এই ট্রাম দিয়ে আপনার উপরে উঠতে হবে। আপনার যে ডে টিকিটটা আছে ওই ডে টিকিটের প্রাইস দিয়ে আপনি উপরে উঠে যেতে পারবেন। এখন টাওয়ারে উঠতে সম্ভবত টাকা লাগে, তো টাওয়ার পর্যন্ত তো যেতে পারবেন। আর টাওয়ারে ওঠার পর আপনার সম্ভবত 11 ইউরোর মতো পে করতে হইতে পারে পার পার্সন। দেখা যাক, এটা আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আগে সেই পর্যন্ত আসি। তাসলিমা, অনেক ঠান্ডা, আমরা -11 ডিগ্রির ভিতরে লাফায় উঠতেছি। আমাদের এনার্জির অভাব নেই, শুধু মোবাইলটা ধরে রাখতে কষ্ট হইতেছে। হ্যাঁ, আসলে হাত মোজাটা ভুলে গেছি। বুঝতে পারিনি যে ঠান্ডাটা পড়বে ভালোই, মানে 11 ডিগ্রির জন্য না, বাতাসটার জন্য বেশি ঠান্ডা লাগে। তো এখানে একটা ক্যাসেলের মতো দেখা যাইতেছে, ঠিক বুঝতে পারতেছি না কি এটা। এটা কি ইউএসএ পতাকা নাকি? দেখে তো তাই মনে হইতেছে। লুকস লাইক ইউএসএ পতাকা। তো মানুষরা যেদিকে হেঁটে হেঁটে যাইতেছে তাদেরকেই ফলো করি, সম্ভবত তারাও ওইখানেই যেতেছে। আস্তে আস্তে আমরা উপরে উঠে গেলাম। প্রচন্ড বাতাস। হ্যাঁ, ব্যাপার না, পাহাড়ে উঠতেছি তো, উঠার পর একটা সমস্যা হইতে পারে আর কি। ছবি তুলতেছে। এগুলো সম্ভবত সব অ্যাপেল ট্রি, এখন শুকিয়ে গেছে। সম্ভবত এই দিক দিয়ে যেতে হবে নাকি? ওই যে টাওয়ারটা, কালকে ওর ছবি তুলে দিচ্ছিলাম না আমাদের। Excuse me, can you please tell me that what is this elevator to go to the main tower? So there is a cable car or something like that. Train. Sì, quello. Per andare andare dove? dove c'è la cosa. Quello che hai visto prima. আপনি এই ছবিটা দেখেন, Sì, sì, sì. জাইলবানের ছবিটা দেখেন, Yes. কেবল কারের। You want the bastard to go up? Up? Yes. So I have to walk like this. Okay. Per là.
ওকে ওকে Da ancora 20 metri, 100 metri. Sì, circa. Subito. Quanti? 10 minutes walk 10 Quanto ci impiega? No, 5. 5 minutes থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এদিক দিয়ে চল Di là, là. ইয়া ওকে ওই যে ওইটাই কি হইছে ওই যে ওই গাড়ি ওইটা যেটা উপরে উঠছে না ওইটা এদিকে ওরা কি বললো আর আমি কি বুঝলাম একটু হাত পা ইশারা একটু বুঝতে পারছি যে 5 মিনিটের মতন হাঁটা তো ইংলিশের অবস্থা খুবই বাজে তো অনেকে পারে ইংলিশ এটা এটা বলতে অ্যাট বলা লিস্ট যাবে না ওরা ট্রাই করে বলার অ্যাট জন্য লিস্ট ওরা ট্রাই করে যে আপেল জার্মানি লাগায় থেকেও ছবি বলবে তুলতেছে পারলেও বলবো না হ্যাঁ। আর তবে এখানকার অনেক মানুষ ইংলিশ বলতে পারে হ্যাঁ অনেকে আবার অনেক ভালো ইংলিশ বলতে পারে আর অনেকে কোনো মতে বলতে পারে আর কি হ্যাঁ বুঝা যায় অ্যাট লিস্ট টুরিস্টদেরকে বোঝানোর জন্য তারা ট্রাই করে হ্যাঁ এ পাচলো প্রেতা সো আই এটা কি এটা হলো কি যে তাতে গাড়িগুলো না ঢুকতে পারে তো তো আমরা দেখতে পাচ্ছি ওই যে ট্রামটা গেল নিচে কেবল কারের মতন হ্যাঁ কেবল কার বলা ভুল হবে কারণ হলো এটা ট্রামই বলা যায় এটা আমরা সম্ভবত ইন্টার লাগানো দেখছিলাম না হ্যাঁ ইন্টার লাগানো এটা দিয়ে উপরে উঠছিল ওই প্লেসের নাম তো ভুলে গেছি আমরা তাদেরকে ডয়েচও জিজ্ঞাসা করতে পারি মেবি তারা ডয়েচ জানে কারণ যেহেতু এখানে জার্মান চ্যানেল অ্যাভেলেবেল ক্যাসেলটা দেখো এখান থেকে দেখো ক্যাসেল উপরে ওরা আমেরিকান ফ্ল্যাগ কেন লাগা রাখছে এটা আমি বুঝতে পারতেছি না এটা দেখতে হবে রিসার্চ করে আসো তো ওইটাই সম্ভবত স্টেশনটা এখানে অনেক বেশি স্কাল্পচার তো এখানে আপনারা যে ডে টিকিটটা কেটে নেবেন মানে 120 ঘন্টার জন্য নাকি কত ঘন্টা কাটছি আমি ঠিক মনে করতে পারতেছি না 120 ঘন্টা হ্যাঁ 120 ঘন্টাই মনে হয় কেটে কাটছি নাকি 120 মিনিট 120 মিনিট ছিল নাকি 120 না ওইটা 24 ঘন্টার জন্য এই হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে উপর উঠবো আমরা হালকা দৌড়ানি করছি ওই ট্রাম থেকে নামে পিছন দিকে যাচ্ছি ও আমাদের ছিল ওদিকে নামতে পারতাম আমরা ঘুরে নামছি ইচ্ছে করলে ওদিকে আসলাম না হ্যাঁ আমি তো এই উঠছে এত ঘুরে কেন নামতে দিচ্ছে স্টিল আমাদের ঘুরতে হইতো এই যে উজেদ Ja, vad säger jag som den här och... Leo? Mr. Ethan. No, no estoy bien. Hace un trabajo de que... তো এটা হলো ওপেনিং আওয়ার দেখতে পাচ্ছেন তো আমরা হলো এই পয়েন্টে আছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যাবো তো এখানে ওয়েট করতেছি আমরা সবাই আসিমা হ্যাঁ তো আমরা একদম শেষ বগিটাতে উঠবো যাতে আমরা উপরটা দেখতে পারি রাইট
এটা একদম পুরো শেষ মাথায় নিয়ে যাবে যেখানে টাওয়ারটা আছে। Non, vabbè, mettere tutti i sedili. Decido io. ভালো লাগছে? এখন তো মেইন অ্যাট্রাকশন হয়ে যাবে। Yes. তো হিল টপে আসার পর ছোট্ট একটা গার্ডেন স্নোতে ভরা। এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন। টাওয়ারটা কোথায় কে জানে। হিল টপের ভিউটা আসলে সুন্দর। সামারে নাকি এখানে অনেক ফুল থাকে, অনেক সুন্দর। উইন্টারে আসলে এই সাদা দেখবেন, কারণ বরফে সম্পূর্ণ সাদা হয়ে গেছে।
চলো আমরা যাই দেখি। চল চল। এদিকে থাকার কথা। চলো আমরা এদিক দিয়ে যাই, পরে ওদিকে গেল। এক একজন এক দিকে গেছে। আসলে টাওয়ারটা কোথায় এটা আমরা এখনো দেখতে পাইনি। আমরা সম্পূর্ণ করে দেখি, আমাদের তো অনেক সময়। এগুলো হলো সব গোলাপ গাছ। এখন একটা গোলাপ ফুলও নাই। যখন সামার হয়, সামারে পুরা এরিয়াটা, এই পাহাড়ের উপরে পুরো অংশটুকু গোলাপ ফুল গাছ এবং বিভিন্ন ফুল গাছ দিয়ে ভরা। সেমেট্রির মতো লাগে সবকিছু দেখতে না? আপনারা চাইলে এই হুইলে আমরা যে গাড়িটার মাধ্যমে আসছি, ছোট ট্রেন, এই ট্রেনটা না নিয়েও আসতে পারেন, হেঁটে আসতে পারেন। আর ওয়েদার যেহেতু ভালো না, পুরো জায়গায় বরফ পরে পিছলে হয়ে আছে, তো আমরা হেঁটে উঠলাম না, আমরা আসলাম ওই ট্রেনটা, ছোট ট্রেনটা। Can we go this way? তো আপনাদেরকে দেখাবো প্রাগের দৃশ্য। এখান থেকে প্রাগটা দেখতে কেমন লাগে। ওই যে টাওয়ারটা, ছোট টাওয়ারটা ওইদিকে এখান দেখা যাচ্ছে। যাই হোক, আমরা পরে যাবো, আগে আমরা এখান থেকে ঘুরে আসি। হ্যাঁ। এখান থেকে অনেকটুকু ভিউ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সামনে যে ছোট্ট একটা ক্যানেলের মতন আছে, এটাতে মাছ টাছ থাকে। এখন সম্পূর্ণ বরফে ঢেকে গেছে এই ক্যানেলটা। যাই হোক, আমরা নিচে যাবো না, আমরা এখান থেকে দেখাচ্ছি। সিটি দেখা যায়, কিন্তু ক্যামেরা বুঝে যায় কিনা জানি না। অবশ্যই দেখা যায়। আমরা আর ওই সাইড থেকে যাই, ওই সাইড থেকে আর ভালো দেখা যায়। সুন্দর দেখা যায়, গাছগুলো না থাকলে আরো বেশি সুন্দর লাগতো। দেখা যায় তো। এই হিল থেকে সম্পূর্ণ পার্কটুকু দেখা যায়। আমরা যখন টাওয়ারে উঠবো, আরো সুন্দর করে ভিউটা দেখা যায়। সামারে অবশ্যই আরো সুন্দর হবে না? উইন্টারও সুন্দর, সামারও সুন্দর হবে। উইন্টারও অনেক ভালো। চলো আমরা উপরে যাই এবার। এতে কি আছে দেখলাম। আপনারা প্রাগে আসলে অবশ্যই এই প্যাট্রিন হিলে আসবেন, কারণ এই হিলের উপর থেকে আপনারা একটা পাহাড়টা দেখতে পারবেন। আর যদি সামারে আসেন, আপনাদেরকে অনেক লাকি বলবো, কারণ সামারে এখানে কিন্তু টেম্পারেচার ভালোই গরম থাকে। তখন এই ঠান্ডা বাতাস আপনাদেরকে অনেক আনন্দ দিবে। এখানে রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে রেস্টুরেন্টে এনজয় করতে পারেন দুপুরের লাঞ্চ। আর এই উইন্টারের ভিতরে যেটা বলবো সেটা হলে আমাদের এখানে হাঁটতে অনেক কষ্ট হয়ে যেতেছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তা সম্পূর্ণ বরফ। ওরা পরিষ্কার করছে, তারপরেও সম্পূর্ণ ক্লিন করতে পারে নাই। মুখ টুক ফেটে যাইতেছে। প্রিপেয়ার ছিলাম না -11 ডিগ্রির জন্য, তারপরে এই ঠান্ডা বাতাস। তো আপনারা উইন্টার আসলে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসবেন। এখানে বরফ যাই পড়ুক, বাতাস আপনাদেরকে কাবু করে ফেলবে। আর বাংলাদেশি ভাইদের সাথে একটা ইনফরমেশন আমরা এই ব্লগে শেয়ার করব, মানে এই ট্যুরটাতে শেয়ার করব। যে কোনো ব্লগে হইতে পারে যে বাংলাদেশ থেকে চেক রিপাবলিকে ওয়ার্কিং ভিসাতে কীভাবে আসতে পারবেন এবং আসাটা কতটুকু যুক্তি আছে আসার পিছনে,
এখানকার এক্সপেন্স এবং এখানকার মানুষের ইনকাম, বা আপনি যদি ফিউচারের কথা চিন্তা করেন, যেমন যদি চান যে হ্যাঁ আমি চেক রিপাবলিকে এসে আমি এখান থেকে অন্য জায়গায় সুইচ করতে পারবো, প্রচুর অ্যাবিলিটি থাকতে হবে ফিজিক্যালি প্লাস হলো আপনার ইকোনমিক্যালি, যেটা খুবই প্রয়োজন। আসলে আমারও অবস্থা খারাপ, এক হাত দিয়ে ধরতেছি আর এক হাত দিয়ে কোনোভাবে ক্যামেরা ধরে আছি, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আপনাদের সাথে যেই তথ্যটা আমি মূলত শেয়ার করবো সেটা হলো চেক রিপাবলিকে বাংলাদেশিদের কি অবস্থা এবং বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন। বাংলাদেশের সাথে চেক রিপাবলিকের অ্যাম্বাসি তো নাই, এটা অনেকেই জানেন, সব কিছু দিল্লি থেকে করতে হয়। তো আমরা আপনাকে আমাদের এক বাঙালি ভাইয়াদের সাথে একটা ছোটোখাটো ইন্টারভিউ শেয়ার করব, যেখানে উনি তুলে ধরবেন যে বর্তমানে আমাদের বাংলাদেশি ভাইদের কি অবস্থায় আছেন, ইভেন তারা কিভাবে বাংলাদেশ থেকে মানে চেক রিপাবলিকে আসতে পারে। তো ছোট ইনফরমেশন যেগুলো আপনাদের ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক কাজে দিবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, প্লাস আমাদের প্রতিটা ভিডিও ফলো করুন। ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলোতে আপনাদের সাথে প্রোডাক্টিভ কোনো কিছু শেয়ার করতে হবে যা আপনাদের খুবই উপকারে আসবে ভবিষ্যতে। ঠান্ডা তো অবস্থা খারাপ, তাই না? আমরা যাই দেখি এটার প্যাট্রিন টাওয়ার কীভাবে ওঠা যায়। ওই যে মানুষ তো উপরে আছে। আমার অবস্থা খারাপ। প্যাট্রিন হিলের একটা কাহিনী হলো, যখন আইফেল টাওয়ার বানায় তো ওদেরও ইচ্ছা ছিল ওরাও একটা টাওয়ার বানাবে, কিন্তু ওদের কাছে এত টাকা পয়সা ছিল, তো টাকা পয়সা না থাকার কারণে ওরা একটা টাওয়ার বানাইছে আইফেল টাওয়ারের অর্ধেকও না, কিন্তু এটা যে পাহাড়ের উপর হওয়ার কারণে এর উচ্চতা আইফেল টাওয়ার চেয়েও বেশি। তো এখানে তারা সন্তুষ্ট। তো গরিবের আইফেল টাওয়ার আর কি, ইনশাল্লাহ আপনাদের বড় লোকের আইফেল টাওয়ারও নিয়ে যাবো। কষ্ট করে যাইতেছি, তো যাওয়ার পর যদি ভালো না লাগে তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে আশা করি ভালো লাগবে, কারণ আমরা পুরো ফ্রি ভিউটা এখান থেকে দেখতে পাবো। এই দিক দিয়ে ওঠে না ওই দিক দিয়ে? এই সেই গরিবের আইফেল টাওয়ার, পুরোটা একটু দেখাও, ভিউদেরকে দেখানোর চেষ্টা করো। তো এখানে একটা টিকিট কাউন্টার, ফোর্ট ধরো তুমি।
Opening hours. যতই উপরে উঠতেছিলাম ততই সিটিটা পুরো ভিজিবল হচ্ছিল, কিন্তু উইন্ডের কারণে আসলে আমাদের ওখানে তাকানোর সাহস হইতেছিল না, আর নিচেও তাকাতে পারতেছিলাম না। সামারে আসলে এটা আউটটাতে আসলে অনেক এনজয় করতে পারবেন। এটা আসলে এতটা ভীতিকর না যেটা উইন্ডের কারণে হচ্ছিল সেদিন। আর হালকা হালকা দুলতেছিল টাওয়ারটা, দেখে তো অনেক স্ট্রং মনে হচ্ছিল, কিন্তু অতটা স্ট্রং না। আর মানুষের পরিমাণ অনেক বেশি ছিল। ওরা আসলে এটা কেয়ার করা উচিত যে কতটুকু মানে কতজন পার্সন ওইখানে উঠতে পারবে, না হলে হয়তো কোনো বিপদও হতে পারে। আমরা 100টা সিঁড়িও উপরে উঠিনি, এখন থেকে সুন্দর লাগা শুরু হয়ে গেছে, কিন্তু আরো উপরে উঠবো যখন তখন ভিউটা আরো অনেক অনেক সুন্দর। তো ওয়েদার যদি সত্যি ভালো থাকতো, একটু সানি থাকতো অ্যাটলিস্ট, তাহলে হয়তো আমরা আরো এনজয় করতে পারতাম। তো আপনারা সামারটা মাথায় রেখেই এই টাওয়ারটা টার্গেট নেবেন। টাওয়ারটি ওঠার হাফ স্টেজে ওদের একটা প্ল্যাটফর্মের মতন করে দিচ্ছে, যেখানে মানুষরা বাইরে এসে দেখতে পারে। দেখুন কি অবস্থা প্রায়, আসলে অনেক সুন্দর ভিউ। আপনাদেরকে আমি ভিডিওতে হয়তো এই সৌন্দর্যটা দেখাতে পারতেছি না, আর ওয়েদার একটু অন্ধকার হওয়ার কারণে ভিউটাও একদম ক্লিয়ার আসতেছিল না, কারণ কুয়াশা ছিল অনেক। অবস্থা উপর থেকে সম্পূর্ণ গ্লাস দিয়ে আটকানো, কারণ ঠান্ডা মানুষ মারাও দিতে হবে। -14 ডিগ্রি ফিজ লাইক 20। প্রাগে এসে দেখলাম অনেক রাশিয়ানরা প্রাগে আসে, প্রায় রাশিয়ান এবং ইউক্রেনিয়ান 50% পিপল টুরিস্ট ছিল। আর এখানে তো আসার পর 2-3 জনের সাথে কথা হয়েছে, তারা সবাই রাশিয়ান এবং অথবা ইউক্রেন থেকে আসছে প্রাগ। বাকি 20% পিপল হবে শুধু জার্মানি আর অস্ট্রিয়া থেকে। তো উপর থেকে ভিউটা দেখতেছেন, খুবই সুন্দর, সব কিছুই দেখা যায়, মিউজিয়াম, ক্যাসেল, ব্রিজ, তারপর যে ঘড়িটা, সবগুলা। সমস্যা হলো একটাই, এত ঠান্ডা যে হাত জমে আমার নাক দেখতে অবস্থা ভালো হয়ে গেছে। তাসলিমার কি অবস্থা? তাসলিমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তো আমার হাতটা দেখেন, মানে এমন অবস্থা যে আমার হাতে যদি এখন টোকা লাগে ভেঙে যেতে হবে। আপনারা যদি উইন্টারে আসেন, মানে হাত মোজাটা ভুলেও ভুলবেন না, আর কানটুকু মানে ফাটা হয়ে না, আপনার আঙ্গুল আপনি ক্যামেরা ধরার মতন অ্যাবিলিটি থাকবে। কিন্তু ঠান্ডায় আমাদের অবস্থা খারাপ। তো উপর থেকে আমরা মোটামুটি পালাইয়া নিচে চলে আসছি বলতে পারেন ভাইকা, কারণ এমন ঠান্ডা
যে আমরা এখান নিচে এসে আমরা হাত নর্মাল করতে পারতেছি না, আর এই হাত নর্মাল করা ছাড়া বের হওয়া যাবে না। আপনারা যদি 1 ঘন্টা এখানে হ্যান্ড গ্লাভস ছাড়া অথবা কানটুপি ছাড়া উপরে থাকে, নিউমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি পরিমাণে আছে। আর যদি একদম কিনারে থাকেন, উপরে উঠতে চান বা রেলিংয়ে ওইখানে এই বাতাসে, তো মাথা টাথা ঘুরে পড়েও যেতে পারেন। এটাও অবিশ্বাসের কোনো কিছু না, মানে যেই অবস্থা এখানে ঠান্ডার কল্পনা করতে পারিনি। -25-29 পর্যন্ত আমরা দেখছি, কিন্তু এরকম ঠান্ডা বাতাস নেই। ওয়েদার যত ডিগ্রি সেলসিয়াসই হোক, এরকম ঠান্ডা বাতাস, আইস উইন্ডি বলতে পারেন। মানে বাতাসের সাথে মনে হইতেছে কি যে ঠান্ডা ঠান্ডা বরফ এসে গায়ে লাগতেছে, গালের মধ্যে মারতেছে। উপর থেকে যখন নিচে আসলাম, এটার উপরে ছিলাম, উপর থেকে যখন নিচে আসলাম, এখন মনে হচ্ছে আমি কোনো সামারল্যান্ডে চলে আসছি, মনে হয় বার্সেলোনায় আছি। অথচ এখানেও কিন্তু আইসে ভরা, বাট এখন ফিল হচ্ছে যে আমি কোনো মানে সামার বলবো না, আমি মনে জানুয়ারিতে ব্যাক করছি। জানুয়ারিতে আমাদের ওয়েদার যেমন ঠান্ডা থাকে সেরকম। আর এটার উপরে বাতাসটা এত বেশি, আর বাতাসের সাথে হালকা হালকা বরফের ছিটা এসে পড়তেছে, যেটা আপনার মনে করেন বিশ্বাস করবেন নাকি জানি না। মানে কিছু ব্যক্তি আসছে যারা রাশিয়া থেকে আসছে, তাদেরও অবস্থা খারাপ দেখলাম। তো একজন রাশিয়ান বলতেছে যে এটা তো আমার কান্ট্রির মতো আমি ফিল করতেছি, কিন্তু বাতাসটা এরকম না আমার কান্ট্রিতে। -25, 28, 29, 30 আমরা লিভ করি, বাট এরকম বাতাস আসলে সহ্য করা যায় না। প্রত্যেকে এসে ওই খোয়ার মধ্যে ঢুকছে, কেউ বাইরে না। টাওয়ার থেকে নেমে সোজা হোটেল তো বলবো না, কোনো রেস্টুরেন্টের দিকে উদ্দেশ্যে রওনা দেওয়া, কারণ খিদা অবস্থা খারাপ হয়ে গেছে, এত হাঁটাহাঁটি করছি উপরে, আর ঠান্ডায় মনে খিদাটা একটু বেশিই লাগে মানুষের। তো আমরা কোনো কাবাব ঘর খুঁজতেছি যেখানে কাবাবটা পাওয়া যায়। নামার সময় দৃশ্যটা আপনারা এনজয় করতে পারবেন। ওইখান থেকেও নদীটা দেখা যায়, প্লাস সিটির অংশগুলো খুব সুন্দর দেখা যায়। আপনারা পেট্রিন হিলে আসলে হাত মোজা নিয়ে আসবেন। এই হাত মোজা ছাড়া বইয়ের হাত মোজা পড়ছি করতো, তো ছাড়া অসম্ভব, হাত শেষ, ভিডিও করতে পারিনি, এরপর কথা বলতে পারিনি। আপনাদের সাথে যদি ডে টিকিট থাকে, থেকে নামলাম, মানে ট্রেন থেকে নামলাম, আপনাদেরকে দেখাবো ট্রেনটা আসলে কী টাইপের ট্রেন। এটা ইন্টারলাকেনে আমরা দেখছিলাম। তো ইন্টারলাকেনে যখন আমরা, আমি ঠিক মনে নাই ওই পয়েন্টটার নাম কি, এটাও একটা হিল টপ ছিল। তো ওইখানে আমরা যখন গেছিলাম, তো এই বানটাতে করে গেছি। ইন্টারেস্টিং, এটা ব্যাকা হয়ে ওঠে এবং বানটার স্ট্রাকচারটা একটু ব্যাকাই।
গুগলের রিভিউ পরে আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম যেখানে ভালো কাবাব পাওয়া যায় এবং তার রিভিউ অনেক ভালো ছিল। তো আমরা তার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এই ট্রামগুলোতে ওরা মাত্র একজন একজন করে বসার সিট রাখছে, মানে এক রোতে একজনের বেশি বসতে পারবে না। তো কলাম করে আর কি বসতে হয়। তো তাসলিম আমার সামনে ছিল। আপনারা যদি চান তাহলে এই ডে টিকিটটা কেটে ট্রামে করে পুরো প্রাগ সিটিও ঘুরতে পারেন যদি ওয়েদার খারাপ থাকে, এটাও একটা অপশন। হুট করে ডিসিশন নিলাম যে একটা গ্লাভস কিনতেই হবে, এছাড়া চলা যাচ্ছে না। তাই অনলাইনে সার্চ করে দেখি প্রাইমার্ক এখানে খোলা, H&M খোলা, প্লাস অন্যান্য যে শপিং মলসগুলো আছে, প্লাস হইলো সুপার শপ, সব কিছুই খোলা। এটা বেনিফিট একটা ট্যুরিস্ট ডিপেন্ডেন্ট সিটিগুলোতে, এরা রবিবার দিনও সব কিছুই খোলা রাখে। আমরা এখন প্রাইমার্কে, এখানে প্রাইমার্ক রবিবার দিনও খোলা। তো হ্যান্ডশু মানে হ্যান্ড গ্লাভসটা কিনতে আসলাম, আর তাসলিমার জন্য একটা কান টুপি। গ্লাভস আর টুপি কিন্তু রবিবার দিন আমরা প্রাইমার্কে, তো চেক রিপাবলিকে রবিবারে বন্ধ, খোলা থাকে। আচ্ছা, দেখলাম এটা একটা তুর্কিশ রেস্টুরেন্ট। তো ওদের কাবাবের আইটেমগুলো খুব একটা বেশি ছিল না, বাধ্য হয়ে ডোনারই নিতে হয়েছে, আর কোনো কিছু উপায় ছিল না, কারণ ওরা লিখে রাখছিল অনেক কিছু, কিন্তু আসে দেখি যে এটা সানডে তোরা আসলে এত আইটেম রাখে না। তো অনেকদিন পর আমরা ডোনার খাইতেছি, তাও বিফ ডোনার অ্যান্ড ডোনার বক্স। তাসলিমা, অনেকদিন পর কাবাব খাবো আমরা বিফের, তাই না? কারণ ইংলিশে আমরা বিফের কাবাব পাই না। আমার ডোনারের ভিতর খালি মাংসই মাংস, সালাদের পরিমাণ খুবই কম, তবে মাংসটা অনেক মজা, কিন্তু তারপরও সালাদ যেন কম্বিনেশনটা ঠিক থাকে, না হলে খুব একটা ভালো লাগে। তো হোটেলে একটা গার্ডেনও আছে, সামার গার্ডেন। ঠান্ডা, যদিও বরফ পূজা শেষ। তো সামারে যারা আসবেন এই হোটেলে একটা ছোটখাটো গার্ডেনের মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, এটা কোনো ঘর না, এখান থেকে সম্ভবত গরম টরম ধোঁয়াগুলো বেরোয়। বরফ পরে একদম অবস্থা খারাপ, কাঠটা একটুই নরম। তো আমি যখন পা দিচ্ছি, পাটে বেঁধে ভিতরে প্রচন্ড বাতাস, হাত পা জমে যাওয়ার মতন অবস্থা। তো আমার এখানে বসে টি নিয়ে বসে বা সকালে ব্রেকফাস্টটা ভালোই করা যাবে।
রুমে একটু রেস্ট করে আবার বের হয়ে যেতে হবে আমাদেরকে, আরও কিছু টার্গেট আছে। দেখেন ট্রামের অবস্থা, সন্ধ্যার সময় এখানে ট্রামগুলো ফুল হয়ে যায় প্রায়। অসাধারণ স্ট্রাকচার পারি। I was deciding between Alessandra. এই ট্রামটাতে করে আমরা হোটেলে যাই, 23 নাম্বার ট্রাম। অবস্থা এত স্রোত যে ওরা শিপটা বন্ধ করে দিছে স্রোতের জন্য। অসাধারণ ভিউ দেখি। কি পরিমাণ ঠান্ডা, কথা বলতে পারো? অস্বাভাবিক ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও বালি হাঁসগুলা ঠিকই উড়ে উড়ে পানির মধ্যে এসে বসতেছে, কারণ পানি মনে হয় একটু গরম আছে, কারণ উপরে তাদের থাকার একটা অসম্ভব, কথা বলা যাচ্ছে না, আটকে আটকে যাচ্ছে। পানির মধ্যে দেখেন হাঁসগুলা, এত ছোট ছোট হাঁস এবং পাখিগুলো কিভাবে যে ভেসে থাকে, এবং রাত্রেবেলাও বেশি। ধরো আমরা হাঁটতে হাঁটতে আবার 40 ব্রিজের এখানেই চলে আসছি, কারণ প্রথম দিন যেদিন আমরা আসছিলাম সেদিন আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা পুরোপুরি 40 ব্রিজটার আশেপাশের দিকগুলো ঘুরে দেখতে পারি। আজকের প্ল্যানটা হলো দুই সাইডের রাস্তাটাও যেন আমরা একটু ঘুরে দেখতে পারি। ওয়েদারটা ঠান্ডা হলেও বৃষ্টি ছিল না, আর ক্লিয়ার ছিল, কোনো কুয়াশাও ছিল না। দেখতেই পারতেছেন কি সুন্দর দৃশ্য। কি সুন্দরভাবে বসে আছে সব, না ওদের ঠান্ডা লাগে, আমরা এখানে -11 ডিগ্রিতে শেষ। সুন্দর দিকে বেশ সুন্দর। ঠান্ডা কিন্তু খুব ঠান্ডা লাইন্স করে চালান। আমরা জামাই বউ আজকে মানে রবিবার দিন ঠান্ডার ভিতর নদীর পাড়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, উল্টা পাল্টা বলতেছি। এখান থেকে এই নদীর পুরো স্রোতটা দেখা যায়।
মোটামুটি প্রাগ সিটির ভিতর সব কিছুই আমাদের দেখা হয়ে গেছে। এখন ডিনারের জন্য যাব কোথাও। গুগলে রিভিউ দেখে কিছু পাইছি, ওইখান থেকে দেখি কোনটাতে যাওয়া যায়। আর কালকে সকালেই আবার ইনশাআল্লাহ বের হয়ে যাওয়া জার্মানির উদ্দেশ্যে। রিভিউ দেখে আমরা প্যালেস্টিনিয়ান একটা রেস্টুরেন্ট পেলাম। গুগলের প্যালেস্টিনিয়ান রেস্টুরেন্ট লিখলেই পেয়ে যাবেন, একটা মাত্র রেস্টুরেন্ট আছে প্রাগে। দেশি শিক কাবাব, প্যালেস্টিনিয়ান রেস্টুরেন্ট। আর তোমার খাবারের নাম কি আছে? আমারটাও শিশ কাবাব, বাট তান্দুক কি শিশ কাবাব জন্য। আপনারা ট্রামে করে আসলে গার্ডেন কর্ট হোটেলে নামবেন, ওইখানেই রেস্টুরেন্টের নামই প্যালেস্টিনিয়ান রেস্টুরেন্ট। আর এখানে বিশিষ্ট হলো এই চাটা। এই চায়ের জন্যই নাকি অনেক কাস্টমাররা আসে, শুধু চা খেয়ে চলে যায়। চাটা তো আমরা আজকে ট্রাই করে দেখবো। ওদের অনেক ইউনিক টাইপের ওদের মগ প্লাস ক্যানটা, আর ওদের প্রেজেন্টেশনটা অনেক ভালো। এর ভিতরে মিনিমাম 8 থেকে 10 কাপ চিনি দিয়ে চা বানায় দিলে আমরা আজকে পান করব। আপনারা কেউ যদি এই রেস্টুরেন্টে চাটা পান করে থাকেন তাহলে জানাবেন কমেন্টস বক্সে আপনাদের কাছে কেমন লাগছে। চিনি চিনি দেব। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল, দেখে নিয়ে অবস্থা। পুরো ট্রামের ভিতর আমি আর তাসলিমে ছিলাম, আর কেউ ছিল না। তো আমরা এই হাঁটাহাঁটি করছি বা ট্রামের মধ্যে ড্রাইভারের সাথে কথা বললাম, নীরব একদম। আসলে ওয়েদারের কারণে সব মানুষ বসে আছে ঘরের ভিতর, কেউই নেই। মানে শহরের শেষ, আমরা যে হোটেলে থাকি তার থেকে কথাটা কিন্তু সত্যি। প্রায় সবগুলো স্টেশনের নামের শেষেই কাজ। আসলে কি বলবো, স্টপেজের নাম তো যায় সবগুলো স্টপেজের নাম যেমন পাসকা, কাসকা, এস্টেপানসকা, লাস্টে একটা কা। এখন হোটেলে গিয়ে পুরো কাইত হয়ে যেতে হবে, আর কিছুই করার নাই। গুড মর্নিং সবাইকে। আজকে লাস্ট দিন, আমরা চলে আসলাম নাস্তা করতে। তো হোটেলের ওদের নাস্তার আইটেমটা খুব একটা বেশি ছিল না, খারাপ ছিল না। এজ এ 3 স্টার হোটেল হিসাবে কম্পেয়ার যদি করি তাহলে ভালোই ছিল। পুরো ইউরোপে বলতে গেলে আসলে একই ব্রেকফাস্ট সবগুলি কান্ট্রিতে। আমি যদি 3 স্টার থেকে 4 স্টার হোটেলগুলোকে কাউন্ট করি তাহলে একই রকমই ব্রেকফাস্ট। আর হাইফাই হোটেলগুলা, একটু লাক্সারিয়াস হোটেলগুলোতে অবশ্যই আপনাদের বেশি অপশনস থাকবে। গুড মর্নিং সবাইকে। আজকে 3য় দিন এবং শেষ দিন আমাদের চেক রিপাবলিকে। আমরা আজকে বিদায় হব এখান থেকে। অনেক ঠান্ডা, আসলে আমাদের সাথে মোটামুটি ধোকাই হয়েছে বলতে পারেন। কারণ আমরা যেদিন আসলে প্ল্যান করছিলাম যে টিকিট কাটবো সব কিছু, তো সেদিন আমাদের মানডে ওয়েদারটা ঠান্ডা দেখাচ্ছিল, কিন্তু ছিল 2 ডিগ্রি। তো এখন তো সকাল থেকে -11, রাত্রেবেলা নাকি আরও বাড়তেছে, তো 14 মতো দেখলাম মনে হয়। আর কালকে ওয়েদারটা এত ঠান্ডা ছিল, ঠান্ডার চেয়ে ছিল অনেক উইন্ডি, একদম পুরো জমে গেছিলাম। 8টার ভিতরে আমাদের এসে ঘুমিয়ে যেতে হয়েছে, এত ঠান্ডা ছিল, হাত পা পুরো ব্যথা। তো আপনাদেরকে আরও কিছু জায়গা, কিছু সুন্দর জায়গা আমরা নিয়ে যেতাম, তো প্রাগের একটু বাইরে, কিন্তু এটা সম্ভব হয়নি, এখানে আরও ঠান্ডা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা আমরা এখানে শেষ করতেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আরও সুন্দর সুন্দর জায়গা। সো স্টে উইথ আস।